জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী শনিবার সকাল 11টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। বাজেট বিষয়ে আরও জানাতে সংসদ ভবন থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মহসিন কবির। মহসিন, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.75 ধরে বাজেট পেশ করা শুরু করেছিলেন অর্থমন্ত্রী। সংকটে কৌশলী বাজেট সম্পর্কে আমরা জানতে চাই, সেই সাথে সাথে প্রতিক্রিয়া জানানো সম্ভব হলেও জানাবেন। এখন আপনারা জানেন যে ক্রলিং প্যাক যে পদ্ধতিটা এটা অ্যাপ্লাই করছে বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ বাজারে টাকার ডলারের যে মূল্য হওয়া উচিত তার কাছাকাছি একটা মূল্য নির্ধারণ করা হচ্ছে, যার ফলে রেমিটেন্সের প্রবাহ বাড়বে এবং রেমিটেন্স প্রবাহ বাড়ার ফলে যেটি হবে আপনার রিজার্ভের উপরে একটা চাপ কমবে। প্লাস উন্নত দেশগুলো, বিশেষ করে আমেরিকা, তারাও যে সংকোচনমূলক মুদ্রানীতি নিয়েছিল সেখান থেকে ধীরে ধীরে সরে আসছে। তারাও কিন্তু ডিপোজিটের উপরে যে ইন্টারেস্ট রেট এটা কিন্তু বাড়ানোর ফলে ডলারের যে সাপ্লাই সেটা কিন্তু গ্লোবালি কমে গেছে, তার প্রভাব এখানে পড়েছে। তো ওই সব কিছু মিলে এখন আগামী 1 বছরের মধ্যে আমরা আশা করছি একটা সহনীয় পর্যায়ে সব কিছু চলে আসবে। যে ধরনের লক্ষ্যমাত্রা তো আপনার একটু বেশি করে রাখতেই হয়, কারণ লক্ষ্যমাত্রায় যদি কম রাখেন তাহলে তো অ্যাচিভ করা আরও কমে যায়, যে কারণে এটা একটু অ্যাম্বিশিয়াস হওয়া উচিত। এক আর দুই হচ্ছে যে লক্ষ্যমাত্রা কিন্তু শুধু অ্যামাউন্টে বলা হয়নি কত উঠাতে হবে, নাম্বারেও বলা হচ্ছে কত জনের উপরে উঠাতে হবে। 3-4 বছরের মধ্যে আমি দেখেছি 21 লক্ষ থেকে 40 লক্ষ হয়েছে ট্যাক্স কাভারেজের পরিমাণ। তো ট্যাক্স নেটও কিন্তু বড় হচ্ছে, এমন না যে একই ব্যক্তির উপরে বারেবার ট্যাক্স ইম্পোজ করে এটা বাড়ানো হচ্ছে। আজকে আমরা যে ক্যাবিনেটের স্পেশাল ক্যাবিনেট মিটিং যেটা হচ্ছে বাজেটের আগে, সেখানে প্রেজেন্টেশনগুলি দেওয়া হয়েছে এনবিআর এর পক্ষ থেকে, তারপরে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে দিয়েছে। এখন আমরা যেটা দেখছি ফোকাস করা হচ্ছে যে মানুষের উপরে কষ্ট যেন লাঘব হয়, মূল্যস্ফীতি যেন কমে এবং ট্যাক্স রেট যেন বাড়ানো যায় এভাবে, আর আর উন্নয়নের যে গতি পেস এটা যাতে কমে না যায়। কিসের প্রেসক্রিপশন? শুনুন, এগুলো হচ্ছে কিছু গদবাঁধা কথাবার্তা। কোন জায়গায় কর আরোপ করতে বলেছে, কোথায় বাড়াতে বলেছে। আমরা তো গত 15 বছর ধরে যে ডেভেলপমেন্টটা হয়েছে সেগুলোকে পর্যালোচনা করে আগামী দিনে আর কি করা উচিত সেগুলো বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়। কে কোথায় প্রেসক্রিপশন দিল তার সাথে কোনো সম্পর্কই নাই। এইটা তারা যেহেতু প্রেসক্রিপশনে চলতো এই জন্য ওরা মনে করে সবাই প্রেসক্রিপশনে চলে, ব্যাপারটা হচ্ছে এরকম। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখছিলেন যে কথা বলছিলেন সরকারের তথ্যমন্ত্রী মোহাম্মদ আরাফাত, এবং এর আগে কথা বলেছেন সরকারের আরও 2 জন মন্ত্রী, বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন যে গণমুখী বাজেট এবং সংকট থেকে উত্তরণের জন্য, অর্থাৎ সংকট থেকে সমাধানের জন্য, মূল্যস্ফীতি কমানোর জন্য, মানুষকে স্বস্তি দেওয়ার জন্য এই বাজেট দেওয়া হয়েছে। এবং এই বাজেটে সরকারের যে ইশতেহার, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের যে ইশতেহার, সেই ইশতেহারের যে প্রতিফলন এই বাজেটে থাকবে, তেমনটি বলছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে এই বাজেট কি IMF এর প্রেসক্রিপশনে দেওয়া হয়েছে কিনা। তো তিনি বলেছেন যে সরকার আসলে কোনো প্রেসক্রিপশনে চলে না, সরকার সব কিছু বিবেচনা করে, বিশেষ করে বর্তমান যে অর্থনীতি, বর্তমান যে বিশ্ব অর্থনীতি, মানুষের যে সংকট, মূল্যস্ফীতি, দ্রব্যমূল্য যে বৃদ্ধি পেয়েছে, সব কিছু মিলিয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই বাজেট মানুষকে স্বস্তি দিবে এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য, বিশেষ করে অর্থনৈতিক উত্তরণের জন্য সরকার যে কাজ করছে এই বাজেট, সেটি অর্থাৎ গণমানুষের জন্য বাজেট এবং সংকটে বাস্তবসম্মত বাজেট বলে বলছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এখানে কিছুক্ষণ আগে 14 দলীয় জোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন তিনি কথা বলেছেন। তিনি যেটি বলছিলেন যে বাজেটে আসলে সুনির্দিষ্টভাবে মানুষের কোথায় কোথায় যে অর্থনৈতিক যে সংকট চলছে সেই সংকট থেকে মানুষ কীভাবে মুক্ত হবে, কিংবা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপ কি। অর্থমন্ত্রী যে 1 ঘন্টার বক্তব্য দিতেন, সেই 1 ঘন্টার যে সেই বক্তব্যে তিনি পাননি সেটি তিনি বলেছেন। এবং তিনি আরেকটি কথা বলেছেন যে তিনি যেটা জোর দিয়ে বলেছেন যে সরকার IMF যে ধরনের প্রেসক্রিপশন দিয়েছে, বিশেষ করে জানেন যে করের সীমা বাড়াতে বলেছে, করের আওতা বাড়াতে বলেছে, তারপর নানান ধরনের যে ধরনের প্রেসক্রিপশন দিয়েছে IMF, সেই প্রেসক্রিপশন অনুযায়ী সরকার এই বাজেট দিয়েছে বলে সরকারের শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন তিনি দাবি করেছেন। এবং
এবং এখানে সরকারের বিভিন্ন পর্যায়ের যারা সংসদ সদস্য রয়েছেন কিংবা আওয়ামী লীগ সরকার বিভিন্ন পর্যায়ে যারা নেতারা রয়েছেন তারাও কথা বলছেন তাদের যে প্রাথমিক প্রতিক্রিয়া, বাজেট নিয়ে প্রতিক্রিয়া। তবে সরকারি দল একেবারে যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত তাদের একটাই কথা যে এটি গণমুখী বাজেট এবং সংকট থেকে উত্তরণের জন্য বাজেট। এবং সরকারের যারা বিরোধী রয়েছে কিংবা স্বতন্ত্ররা রয়েছেন তারা বলছেন তারা এখনও পর্যন্ত যে অর্থমন্ত্রী যে 1 ঘন্টার বাজেট বক্তব্য দিয়েছে সেখানে তারা এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো যে কিভাবে মানুষ এই সংকট থেকে উত্তরণ হবে সেই ধরনের কোনো নির্দেশনা তারা পাননি। তো আমরা সার্বক্ষণিক রয়েছি, আমরা দেখছি যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন তিনি এসেছেন, তিনি এখন তার যে বাজেট প্রতিক্রিয়া সাংবাদিকরা জানতে চাচ্ছেন। আমরাও একটু সরাসরি সেখানে যেতে চাই যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আসলে কি বলছেন। সাংসদ হিসাবে আমি বাজেট বক্তৃতায় যে জিনিসটা চাই সেটা হলো দ্রব্যমূল্য বেশি, সরকার কমাতে চায়। কমানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আমার দেশে কর্মসংস্থান আরও দরকার, সরকার চায়। কর্মসংস্থান বাড়ানোর জন্য আমি কি কি পদক্ষেপ নিয়েছি, কি কত টাকা খরচ করব। আমি ডিজিটাল বাংলাদেশ করতে চাই। এটা কি জিনিস? এটা করার জন্যে আমি কি পদক্ষেপ নিয়েছি? আমার সম্পদে সীমিত, এই রাজস্ব বাড়ানোর জন্য আমি কি পদক্ষেপ নিয়েছি যেগুলো আপনারা অনুমোদন করেন। এই ধরনের তথ্য আমি বাজেট বক্তৃতায় চাই। আর এইগুলো হয়তো ভিতরে কোথাও আছে, কিন্তু আপনি অনেক পড়াশোনা না করলে টের পাওয়া মুশকিল। বাজেটটা এই বর্তমান প্রতিকূল পরিবেশে আমার মনে হয় ভালো বাজেট হয়েছে, কিন্তু পুরোপুরি আমি পড়তে পারিনি, কারণ প্রতিকূল পরিবেশে আমার ডলার সংকট এগুলো আমাদের বোধহয় বাজেটের মধ্যে বলা উচিত ছিল, এবং এইগুলো আমি কিভাবে নিরসন করার পদ্ধতি গ্রহণ করেছি সেইটা আমরা শুনলে পরে আমরা কিছু পরামর্শ দিতে পারতাম। সুতরাং এইগুলোর অভাব আছে। আর দেখছিলেন যে কথা বলছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন, যিনি সংসদ সদস্য। তিনি বলছিলেন যে বর্তমানে যে অর্থনীতিতে যে ডলার সংকট, বিশেষ করে যে অর্থনীতির যে ধরনের রিজার্ভ সংকট চলছে সেই রিজার্ভ সংকট মোকাবেলার জন্য সরকার কি পদক্ষেপ নিয়েছে কিংবা অর্থমন্ত্রী কি প্রস্তাব রাখলেন সেটি আসলে এখনো পর্যন্ত তার বাজেট বক্তৃতায় পাওয়া যায়নি। হয়তো বিস্তারিত তার যে বাজেট প্রস্তাবনা রয়েছে সেখানে থাকতে পারে। আমরা আরেকটু শুনে আসি সরকারের একজন সংসদ সদস্য নারায়ণগঞ্জের শামীম ওসমান, তিনি তার বাজেট প্রতিক্রিয়া জানাচ্ছেন। আমরা সেটি একটু শুনে আসি। আমি যেটা মনে করছি, সারা বিশ্বের যে বৈশ্বিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সেই অনুপাতে এই বাজেট তো অবশ্যই একটা চ্যালেঞ্জিং বাজেট। বাট আমি একটা বিশ্বাস রাখি যে জাতির পিতার কন্যা শেখ হাসিনা, আপনারাও এটা সাক্ষী আছেন, উনি শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন। তাই যেই বাজেট আজকে অনেকের কাছে হয়তো মনে হবে এটা পরিপূর্ণ করা কষ্টসাধ্য, তবে আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনাকে হায়াতে তৈয়বা দান করেন, ইনশাল্লাহ এই বাজেট পরিপূর্ণ হয়েও আমরা সামনেতে আরও ভালো জিনিস পাবো ইনশাল্লাহ। আনুষ্ঠানিক চাপ পারবে না যে মুদ্রাস্ফীতি যে অবস্থা, তারপরে অনেক কিছুর উপরে আমি দেখলাম বাড়ানো হয়েছে, কর বাড়ানো হয়েছে, সাধারণ জনগণের চাপ বাড়বে এরকম। এখন তো যেটা এখনও তো বিশ্লেষণ করে তো বলার মতো কিছু নাই, এখন মাত্র আমরা শুনেছি বিষয়টা। পরীক্ষা নিরীক্ষা ছাড়া এটা বলার মতো সক্ষমতা আমার ব্যক্তিগতভাবে নাই। তবে আমি যেটা মনে করি যে সারা পৃথিবীতেই তো বৈশ্বিক অবস্থার সমস্যার সৃষ্টি হয়েছে, সেখানে যেটুক সম্ভব হয়েছে ওভারকাম করা হচ্ছে। তবে যদি এটা আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে সংশোধন করা তো খুব একটা কঠিন সাধ্য ব্যাপার না। জি, দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শুধু একটা কথা বলেছেন একটা মিটিংয়ে, যে আমরা তাদের সাথেই বন্ধুত্ব করব যারা আমাদের পাশে এসে দাঁড়াবে। দেখছিলেন যে সরকারের একজন সংসদ সদস্য তিনি কথা বলছিলেন। তো সবাই আসলে একটি কথাই বলছেন যে এই বাজেটে এখন পর্যন্ত অর্থমন্ত্রী যে ধরনের কথা বলেছেন কিংবা তার যে 1 ঘন্টার যে বক্তব্য, সেই বক্তব্য আসলে সব কিছু স্পষ্ট হয়নি। বিশেষ করে ডলার সংকট কিংবা অর্থনৈতিক যে ধরনের চ্যালেঞ্জ রয়েছে সেই সব চ্যালেঞ্জ কীভাবে তিনি মোকাবেলা করবেন সেটি আসলে বিস্তারিত দেখে আসলে তারা প্রতিক্রিয়া জানাতে চান। তবে তারা প্রাথমিক প্রতিক্রিয়া তারা বলছেন যে এখন পর্যন্ত যতটুকু তারা বুঝেছেন, বিশেষ করে সরকারি দলগুলো বলছেন তারা
যতটুকু বুঝেছেন এটি আসলে গণমুখী বাজেট, এবং যারা সরকারের বাইরে রয়েছেন, বিশেষ করে স্বতন্ত্র রয়েছেন কিংবা বিরোধী দল রয়েছেন, তারা বলছেন যে এখনো পর্যন্ত তারা আসলে বুঝতে পারেননি যে অর্থমন্ত্রী আসলে কোন পথে হাঁটছেন, কিংবা এই যে অর্থনৈতিক যে সংকট, বিশ্ব অর্থনৈতিক যে সংকট, সেই সংকট মোকাবেলার জন্য তিনি আসলে কী ধরনের পদক্ষেপ নেবেন সেটি বাজেটের বিস্তারিত দেখে তারপর তারা বলতে পারবেন। তো সিয়াম, এই ছিল এখন পর্যন্ত সংসদ ভবন থেকে।